আসসালামু আলাইকুম সবাইকে এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির কিছু বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের ভবিষ্যতে অনেক ধরনের ড্রাগ সিনথেসিস মেকানিজমে সাহায্য করবে, এছাড়া বড় বড় রিঅ্যাকশন মেকানিজমে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা হলো বন্ড ফিশন বা বন্ধনের বিভাজন। একটা সমযোজী বন্ধন কত উপায়ে ব্রেকডাউন হতে পারে। এখানে দুইটা উপায় বলা হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। হেটারোলাইটিক বন্ড ফিশন অ্যান্ড ইটস কল্ড হোমোলাইটিক বন্ড ফিশন। একটা হেটারোলাইটিক আর একটা হোমোলাইটিক। হেটারোলাইটিক বন্ড ফিশন কিভাবে হয়? যখন কোনো দুইটা অ্যাটমের মধ্যে সমযোজী বন্ধন ক্রিয়েট হয়, তখন যদি কোনো একটা বন্ধনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি থাকে, বা অন্য কোনো সলভেন্ট বা অন্য কোনো রিয়েজেন্ট বা অন্য কোনো অ্যাটমের প্রভাবে যদি কোনো দুইটা অ্যাটমের মধ্যে বন্ড ব্রেক হয়, তখন সেই ক্ষেত্রে এরকম হতে পারে, এই বি, আমি ধরে নিচ্ছি এখানে যে বি অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা এখানে অনেক বেশি থেকে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা এইটাই প্রকাশ করে যে কোনো একটা অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা বেশি মানে হলো ওই অ্যাটমটা বন্ধন জোড় যে ইলেকট্রনটা রয়েছে, বিপি বা বন্ড পেয়ার যে ইলেকট্রনগুলো রয়েছে, সেটা নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাও বেশি। তাহলে কিন্তু এই বি অ্যাটমটা কি করবে? বি অ্যাটমটা কিন্তু আমাদের এই যে দুইটা ইলেকট্রন রয়েছে, বন্ধন জোড় ইলেকট্রন, যেটা কিনা একটা দিয়েছিল এ আরেকটা দিয়েছিল বি, বন্ড তৈরি করার সময় সেই দুটো ইলেকট্রন কিন্তু বি নিজের দিকে টেনে নেবে। এবং তখন সেই ক্ষেত্রে কি তৈরি হবে বলতো? একটা হবে বি মাইনাস আর একটা হবে এ প্লাস, এবং তাদের মধ্যে যে বন্ডটা রয়েছে সেই বন্ডটা কিন্তু এখন ব্রেক হয়ে গেল। মাইনাস কেন হলো এবং প্লাস কেন হলো? কারণ এই যে বি অ্যাটমটা, সেটা কিন্তু এর একটা ইলেকট্রন নিয়ে নিয়েছে, সে নিজেরটা নিয়েছে, কোনো সমস্যা নেই, যেটা কিনা সে বন্ধন তৈরি করার সময় দিয়েছিল, কিন্তু সে কিন্তু এর ইলেকট্রনটাও নিয়ে নিয়েছে, এই জন্য একটা মাইনাস আমরা এখানে দিয়েছি। আর এ যেহেতু তার একটা ইলেকট্রন সে যেহেতু হারাইলো, বি নিয়ে গেছে, এই জন্য তাকে আমরা কি দিলাম? পজিটিভ দিলাম। কারণ আমরা জানি যেটা অ্যাটম আমাদের প্রোটন এবং নিউট্রন এবং ইলেকট্রনের সমন্বয়ে তৈরি। যেহেতু নিউট্রনের কোনো চার্জ নেই এবং ইলেকট্রন যেহেতু আমাদের নেগেটিভ অ্যান্ড প্রোটন যেহেতু পজিটিভ, নর্মাল একটা নিউট্রাল অ্যাটমে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। যেহেতু এই এ একটা ইলেকট্রন হারাই ফেললো, তার মানে একটা প্রোটন এখানে ডোমিনেট করবে। আর বি এর ক্ষেত্রে যেহেতু সে একটা ইলেকট্রন এক্সট্রা গেইন করলো, তাহলে এখানে কিন্তু একটা ইলেকট্রন ডোমিনেট করবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন এ আর বি অ্যাটমের মধ্যে এই যে দুইটা অ্যাটম যদি কার্বন হইতো, মানে সি প্লাস হইতো, আর যদি এখানে সি মাইনাস হইতো, মানে কার্বন হইতো স্পেসিফিকলি, তো এটাকে আমরা বলতে পারতাম দুইটা ভিন্ন ভিন্ন নামে। যেমন সি প্লাস, এটাকে আমরা বলতে পারতাম কার্বোক্যাটায়ন, এটাকে আমরা বলতে পারতাম কার্বোক্যাটায়ন। আর সি মাইনাস যেটাকে আমরা বলতে পারতাম কার্বোনায়ন। এটা অ্যানায়ন, এটা হলো ক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, কার্বোনায়ন। এই কার্বোক্যাটায়ন অনেক সময় আমরা কার্বোনিয়ামও বলে থাকি, কার্বোনিয়ামও বলতে পারি। এগুলোকে আমরা বলে থাকি রেডিক্যাল বা মূলক। এই কার্বোক্যাটায়ন এবং আমাদের কার্বোনিয়ামকে আমরা রেডিক্যাল বলে থাকি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। আরেকটা হতে পারে হোমোলাইটিক। হেটারোলাইটিক মানে ছিল যে একজনই দুইটা ইলেকট্রন নিয়ে নিছে, আরেকজন একদমই পায়নি, তো ব্যাপারটা আসলে বিষম হয়ে গেল না, এই জন্য হেটারোলাইটিক। আর হোমোলাইটিক মানে হলো সুষম বিভাজন, যেখানে যে যার ইলেকট্রন সে তার ইলেকট্রন পেয়ে যাবে। যেমন বন্ডটা এমনভাবে ব্রেক করবে ইন দ্য প্রেজেন্স অফ স্পেসিফিক রিয়েজেন্ট, পার্টিকুলার রিয়েজেন্ট, যেখানে কিনা আমাদের এ তার ইলেকট্রন পেয়ে যাবে এবং বি তার নিজস্ব ইলেকট্রন পেয়ে যাবে। তো মানে বন্ডটা দেখো একদম মাঝখান দিয়ে ব্রেক হয়েছে, মানে হলে এ তার ইলেকট্রন পেয়ে যাচ্ছে, বি তার ইলেকট্রন পেয়ে যাচ্ছে। তা এখানে কিভাবে ডেরিভেটিভসগুলো কিরকম হবে? এর পরে আমরা এরকম ডট দিই, মানে এই ডটটা বোঝাচ্ছে তার নিজস্ব যে ইলেকট্রনটা সে পাইলো মাত্র সেটা, এবং বি এখানে তার ডট দিব, তার মানে বি তার ইলেকট্রনটা মাত্র এখানে পাইলো। এগুলোকে বলা হয়ে থাকে ফ্রি রেডিক্যাল। অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন অথবা আমাদের কেমিস্ট্রিতে আমাদের ফ্রি রেডিক্যাল খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, এবং ফ্রি রেডিক্যাল আমাদের অনেক জায়গায় আমরা দেখবো যেগুলো ইউজ হচ্ছে। এবং ফ্রি রেডিক্যাল খুবই সক্রিয় হয়ে থাকে, খুবই রিয়েক্টিভ হয়ে থাকে, কারণ তারা খুবই সুন্দর একটা বন্ধন করেছিল, কিন্তু তাদেরকে আমরা ভেঙে ফেলছি। তো তারা অবশ্যই চাইবে না যে বন্ডটা তারা ভেঙে ফেলুক, কারণ তারা বন্ধন তৈরি করা অবস্থায় খুবই স্থিতিশীল ছিল, কিন্তু তারা এখন কিন্তু ব্রেক হয়ে গেছে তাদের তাহলে কিন্তু তারা সমস্যা হয়ে গেছে। এই জন্য আমরা এখান থেকে ফ্রি রেডিক্যাল পাইলাম। এবং এই যে ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন, কার্বোনিয়াম, এরা কিন্তু এক একটা বিক্রিয়ার মধ্যবর্তী অবস্থায় সৃষ্টি হয়। কারণ আমরা সবাই মোটামুটি এই বেসিকটা আমাদের রয়েছে যে কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট যখন বিক্রিয়া করে, যখন বিক্রিয়া করে কোনো একটা বিকারকের সাথে, ধরো বলতে পারলাম রিয়েজেন্ট, তখন এখানে আমাদের একটা ইন্টারমিডিয়েট সৃষ্টি হয়, মধ্যবর্তী অবস্থা সৃষ্টি হয়, ইন্টারমিডিয়েট সৃষ্টি হয়, এবং সেখান থেকে আমাদের প্রোডাক্ট পাই। এবং সেই এই যে ইন্টারমিডিয়েট কথাটা আমি বললাম যে অন্তর্বর্তী অবস্থা, সেই ইন্টারমিডিয়েট অবস্থাতেই কিন্তু আমাদের এই যে কার্বোক্যাটায়ন অথবা কার্বোনায়ন অথবা ফ্রি রেডিক্যাল সৃষ্টি হচ্ছে, কার্বন ফ্রি রেডিক্যাল সৃষ্টি হতে
পারে। আশা করি বুঝতে পারছি। হোমোলাইটিক বন্ড ফিশনে আমরা ফ্রি রেডিক্যাল পাচ্ছি এবং হেটেরোলাইটিক বন্ড ফিশনে আমরা কার্বোক্যাটায়ন এবং কার্বনিয়াম পাচ্ছি। আসল ব্যাপারটা বুঝতে পেরেছি। আমাদের এখন এগুলার স্থায়িত্বের ক্রম জানতে হবে যে কোনটা বেশি স্থিতিশীল। হ্যাঁ, আমরা সবাই জানি যে ফ্রি রেডিক্যাল এবং কার্বোক্যাটায়ন এবং কার্বনিয়াম এগুলোকে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এবং প্রাইমারি আমরা নামকরণ করতে পারি। যেমন উপরের দিকে তাকাতে পারি আমরা এখানে ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম, যে কোনটা বেশি স্থিতিশীল। যেই রেডিক্যাল বা যেই আমাদের কার্বোক্যাটায়ন বা কার্বনিয়ামটা আমাদের বেশি স্থিতিশীল হবে, সেটা কিন্তু আমাদের বেশি যৌগ তৈরি করতে পারবে। কারণ স্থিতিশীল সবাই চাইবে স্থিতিশীল হইতেই, স্থিতিশীলতার সাথে থাকতে চাইবে, কারণ সবার উদ্দেশ্য আসলে একটাই, স্থিতিশীলতা অর্জন করা। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো যে কোনটার স্থিতিশীলতা সবচেয়ে বেশি, এবং আমরা ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু আমরা এগুলো কারণও বুঝে এসেছিলাম যে আসলে কোনটা, এই যে 3 ডিগ্রি বেশি স্থিতিশীল। আমি যদি ক্রমটা দেখাই যে ফ্রি রেডিক্যাল স্থায়িত্বের ক্রম হলো 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি স্থিতিশীল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর প্রাইমারি। এখানে 3 ডিগ্রি কেন বলতেছি, কারণ এই যে আমাদের ফ্রি রেডিক্যাল যেটা আছে কার্বনটা, সেই কার্বনের সাথে আমাদের 3টা আমাদের অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, এই জন্য 3 ডিগ্রি। এখানে 2টা অ্যালকাইল গ্রুপ, একটা হাইড্রোজেন, এই জন্য 2 ডিগ্রি। এখানে একটা অ্যালকাইল গ্রুপ, এই জন্য আমাদের 1 ডিগ্রি। এভাবে মনে রাখতে পারে এখানে কোনো অ্যালকাইল গ্রুপ নাই, যেটাকে প্রাইমারি বলা হয়। তো এখানে আমাদের আমরা এই যে ফ্রি রেডিক্যাল স্থায়িত্বটাকে আমরা হাইপার কনজুগেশন থিওরিতে ব্যাখ্যা করতে পারতাম। এই যে আমাদের ফ্রি রেডিক্যাল যুক্ত যে কার্বনটা আছে তার সাথে কিন্তু আমাদের যে কার্বনগুলো রয়েছে সেই কার্বনগুলোকে আমরা আলফা কার্বন বলতে পারি, এবং আলফা কার্বনের যে উপস্থিত হাইড্রোজেনগুলোকে আমরা আলফা হাইড্রোজেন বলতে পারি। তাহলে এই আলফা হাইড্রোজেন যত বেশি হবে তত বেশি তার স্থায়িত্বশীলতা বাড়বে। এটা আমরা হাইপার কনজুগেশন স্ট্রাকচার বা নো বন্ড রেজোন্যান্স স্ট্রাকচার থেকে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। হোয়াটএভার, এখানে আমাদের এটা মনে রাখবো যে ফ্রি রেডিক্যালের বেলায় 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালগুলো মানে কার্বনের এবং 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি কমোড হবে। 3 ডিগ্রি সবচেয়ে বেশি ফ্রি রেডিক্যাল, সবচেয়ে বেশি স্থিতিশীল হবে এবং এটাই সবচেয়ে বেশি যৌগ তৈরি করবে। যদি কোনো একটা রিঅ্যাকট্যান্ট ইন্টারমিডিয়েটের মধ্যে এই 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল থাকে তাহলে সেটা সবচেয়ে বেশি যৌগ তৈরি করতে পারবে। যদি ধরো এটাও আছে এটাও আছে, তো এইটা বেশি উৎপাদ তৈরি করতে পারবে রিঅ্যাকশন করে অন্য কিছুর সাথে, এটা বেশি পারবে না। তেমনিভাবে কার্বোক্যাটায়নও ঠিক ফ্রি রেডিক্যালের মতোই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের উপর পজিটিভ, মানে এটা কার্বোক্যাটায়ন, তার এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ তার মধ্যে 3টা আলফা অ্যালকাইল গ্রুপ রয়েছে। তো এখানেও আমরা এটাকে হাইপার কনজুগেশন থিওরিতে ব্যাখ্যা করতে পারি। এটা আমরা করে আসছি, এটা আমাদের এই ক্লাসে পড়ানো, এই জন্য আমি আলোচনা করলাম না। তো 3 ডিগ্রি 2 ডিগ্রি আর 1 ডিগ্রি এই ক্ষেত্রে একই ক্রমটা হচ্ছে। আর কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রমটার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা আমাদের একটু উল্টা হয়। আমাদের 1 ডিগ্রি সবচেয়ে বেশি স্থিতিশীল হয়, এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশিত প্রভাব দ্বারা। ওইটা দিয়ে আমরা ব্যাখ্যা খুব সহজেই করতে পারি যে প্রাইমারি যে কার্বনটা রয়েছে সেই কার্বনের স্থিতিশীলতা সবচেয়ে বেশি, এবং কোনো একটা ইন্টারমিডিয়েটের মধ্যে যদি 2 ডিগ্রি থাকে আর যদি 3 ডিগ্রি থাকে তাহলে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন যেটা নেগেটিভ, এটা কিন্তু সবচেয়ে বেশি আমাদের যৌগ তৈরি করতে পারবে। তো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এবার আমাদের কিছু রিয়েজেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের অর্গানিক কেমিস্ট্রি বা কেমিস্ট্রিতে আমাদের দুই রকম রিয়েজেন্ট বা বিকারক সম্পর্কে আমরা জানবো। একটা হলো ইলেকট্রোফাইল, একটা হলো নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল বলতে আমরা বোঝাচ্ছি ইলেকট্রন লাভিং। তো কারা বেশি ইলেকট্রনকে লাভ করবে, কারণ ইলেকট্রন তো নেগেটিভ, তো নেগেটিভ অ্যাট্রাক্টস হবে আমাদের পজিটিভ দ্বারা। তার মানে এই যে ইলেকট্রোফাইল যেগুলো ইলেকট্রনকে ভালোবাসে, এই জন্য ইলেকট্রনকে ফিল করে, এই জন্য ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল যেটা তারা হবে নিজেরা আসলে পজিটিভ, কারণ তারা ইলেকট্রনকে ভালোবাসে। তো ইলেকট্রন হলো নেগেটিভ, তাদেরকে কি হতে হবে, পজিটিভ হতে হবে, কারণ পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাকশন করতে পারে। তাহলে এই যত পজিটিভ মূলক রয়েছে এবং তারাই আসলে আমাদের ইলেকট্রোফাইল, যেমন অ্যামোনিয়াম প্লাস বা ব্রোমিন প্লাস, এগুলো কিন্তু আমাদের ইলেকট্রোফাইল। আর আমরা যদি চিন্তা করি যে ব্রোমিন প্লাস থেকে তৈরি হয়েছে, সহজে চিন্তা করা যায় যে ব্রোমিন নেন, এভাবে চিন্তা করতে পারি যে ব্রোমিন এভাবে ছিল ধরে আর কি। তো এরা কিন্তু এই যে দুজনেই ইলেকট্রোনেগেটিভিটি সমান, ওর যা ইয়েন ওরও তাই ইয়েন, মানে ইলেকট্রোনেগেটিভিটি সমান। তো এই দুটো ইলেকট্রন কিন্তু টানতেছে না, কিন্তু কোনো একটা স্পেসিফিক রিয়েজেন্টের প্রভাবে, ওই যে বাহ্যিক বা এনভায়রনমেন্টের প্রভাবে হতে পারে এরকম যে এই ব্রোমিনটা দুইটাই নিয়ে নিছে কিন্তু এই একটাও পায় না, তখন এই ব্রোমিন প্লাস হয়ে গেল আর এখানে ব্রোমিন মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এরকম হতে পারে। ঠিক আছে, নর্মালি কিন্তু টানবে না, কারণ এটার যার ইয়েন, এটার ইয়েন যা, এটারও ইয়েন তা, হোয়াটএভার। তো যত পজিটিভ আয়ন রয়েছে সেই পজিটিভ আয়নগুলো কিন্তু ইলেকট্রোফাইল। আর আরেকটা হলো যে যারা হলো লুইস অ্যাসিড, যারা কিনা ইলেকট্রন গ্রহণ করতে পারে, যেমন BF3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা সালফার ট্রাইঅক্সাইড, এগুলো কিন্তু আমাদের অষ্টক সংকুচিত যৌগ এবং এদের মধ্যে কিন্তু ইলেকট্রন এখনো ঢুকতে পারবে। তো এরা কি বলি, আমরা লুইস অ্যাসিড বলি। তো এরাও কিন্তু ইলেকট্রোফাইল। আর নিউক্লিওফাইল তাহলে কি হবে, উল্টা। নিউক্লিয়াস ফাইল মানে নিউক্লিয়াসকে ভালোবাসে। নিউক্লিয়াসে কি আছে, প্রোটন আছে, নিউট্রনের তো কোনো চার্জ নেই। তো প্রোটনকে ভালোবাসে কারা, যারা নেগেটিভ। নেগেটিভই তো প্লাসকে ভালোবাসবে, তাই না? তো যারা আমাদের নেগেটিভ আয়ন তারা সবাই আসলে নিউক্লিওফাইল, যেমন যে ব্রোমিন মাইনাস হতে পারে, ব্রোমিন মাইনাস হতে পারে, এছাড়া ক্লোরিন মাইনাস হতে পারে, OH মাইনাস হতে পারে। এছাড়া আমাদের যাদের মধ্যে ইলেকট্রন অনেক বেশি আছে, তাই না, এই যে আমাদের মুক্তজোড় যাদের মধ্যে আছে, যেমন অ্যামোনিয়া, নাইট্রোজেনের মধ্যে 2টা মুক্তজোড় আছে, পানির অক্সিজেনের 2টা মুক্তজোড় আছে। তারপর আমাদের OH, KOH এখানে আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমাদের O এর মধ্যে, এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড না, এটা হলো 1 মিনিট,
পরে সময় করতে হবে না। এটা আমাদের হলো অ্যালকোহল, যে ROH, ঠিক আছে, অ্যালকাইল মূলক ROH। এখানে কিন্তু অক্সিজেনের আমাদের মুক্ত জোর রয়েছে। তো এগুলো কিন্তু একটা নিউক্লিওফাইল, কারণ এখানে অক্সিজেন বা নাইট্রোজেন বা এই অক্সিজেন ইলেকট্রন দান করতে পারে, মানে লুইস বেস, এবং লুইস বেসগুলো হয় নিউক্লিওফাইল। তো আমরা আশা করি রিয়েজেন্টের কথাগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা আস্তে আস্তে যাবো সামনে। এখানে আমি একটা রিয়েকশন দেখেছি, রিয়েকশনটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন। সরি, আমাদের মনে রাখতে হবে যে অ্যালকিন বা দ্বিবন্ধন বা ডাবল বন্ডেড যত এলিমেন্টগুলো রয়েছে, যেমন এটা অ্যালকিন, ঠিক আছে, তো অ্যালকিনগুলো কিন্তু আমাদের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়েকশন দেয়। ইলেকট্রোফিলিক অ্যাডিশন মানে হলো, অ্যাডিশন মানে সংযোজন বিক্রিয়া, তার মানে এই দুইটা মিলে একটা সার্টেন প্রোডাক্ট তৈরি করবে, মানে এই যে HXটা এটা সংযোজিত হয়ে যাবে এই অ্যাটমের মধ্যে, বা উল্টা বলতে পারতাম, বাট মানে দুজনে মিলে একটা তৈরি করবে। আমরা ছোটবেলায় পড়েছি সংযোজিত বিক্রিয়া। আর ইলেকট্রোফিলিক মানে এখানে ইলেকট্রোফাইল আগে অ্যাটাক করবে, তাই না? আমাদের কি করতে হবে? ইলেকট্রোফাইল প্রডিউস করতে হবে। ইলেকট্রোফাইল খুব সহজেই প্রডিউস হবে। আমরা যদি চিন্তা করতাম যে এই যে আমাদের দ্বিবন্ধনে যে দুইটা বন্ধন আমি দিলাম, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এখানে উপরের বন্ধন একটা বন্ধন কিন্তু পাই বন্ধন, আর একটা বন্ধন কিন্তু সিগমা বন্ধন। আমরা সবাই জানি যে দ্বিবন্ধন হলে কি হয়, একটা হয় সিগমা বন্ধন, আর একটা আমাদের হয় কি পাই বন্ধন। তাহলে আমরা সবাই জানি দুর্বল বন্ধন কোনটা? পাই বন্ধন খুবই দুর্বল। তার মানে এটা কিন্তু সহজে ব্রেকডাউন হওয়া যায়। এটা কিন্তু পাই বন্ধন যেহেতু দুর্বল, তার মানে সহজে কি হবে, তাকে ব্রেকডাউন করা যাবে। তো পাই বন্ধনটা যেহেতু দুর্বল, তাকে আমি দুর্বলভাবে প্রকাশ করি, আমি তাকে এইভাবে প্রকাশ করি। এটা হলো আমাদের পাই বন্ধন। তাহলে যখন এই দেখছি এখানে একটা হাইড্রোজেন হ্যালাইড নিছি আমি, এখানে এই X4 বোঝাচ্ছি আমি বিভিন্ন ধরনের হ্যালোজেন, যেমন ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, হ্যাঁ, আর এরকম হতে পারে আর কি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, মানে হোয়াটএভার, মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা ফ্লোরিনও হতে পারে। বাট বিশেষ ক্ষেত্রে আমরা ক্লোরিন এবং ব্রোমিনকে আমরা বেশি নিয়ে কাজ করি, হ্যাঁ, যেহেতু হাইড্রোজেন আয়োডিন খুবই বড় বা ফ্লোরিন খুবই ছোট। এখন আমরা এটা এভাবে চিন্তা করতে পারি যে এখানে কিন্তু এই, অথবা এভাবে বলতে পারি যে হাইড্রোজেনের সাথে অধিক তৈলাক্তযুক্ত একটা মৌল আছে, মানে এইটার EN কিন্তু অনেক বেশি হাইড্রোজেন থেকে, ঠিক আছে। তো ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু বেশি, তাহলে বন্ধন জোড় যে ইলেকট্রনগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের এই যে X এর দিকে হেলে থাকবে, তাই না? X ওকে পুল করে টেনে নিয়ে আসবে। তাহলে এখানে কিন্তু অলরেডি একটা ডেল মাইনাস এবং একটা ডেল প্লাস তৈরি হয়ে গেছে। ডেল মাইনাস বলতে বোঝাচ্ছি আংশিক, কারণ এই Xটা কিন্তু ওই হাইড্রোজেনের ইলেকট্রনকে নিচের দিকে পুল করে নিয়ে আসছে। হাইড্রোজেনের তো নিজেরটা তো নিয়ে আসছেই, ওটা সমস্যা নেই, এটা ওর নিজের, কিন্তু হাইড্রোজেনটা নিয়ে আসছে বিধায় ও ডেল মাইনাস এবং ওর ডেল প্লাস। এখন দেখছে যে পাই বন্ধনটা যখন দেখছে যে আচ্ছা আমার তো এখানে একটা মাইনাস এবং একটা প্লাস সৃষ্টি হয়েছে, তো পাই বন্ধন তো খুবই দুর্বল, তো ও এই যে আমাদের যে প্লাসটা আছে না, এই যে আমাদের যে প্লাসটা, এক মিনিট, এই যে আমাদের প্লাসটা হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেনের প্লাসের প্রভাবে কিন্তু সে নিজেকে ব্রেকডাউন করে ফেলবে। কিভাবে ব্রেকডাউন করবে? আস্তে আস্তে পাই বন্ধনটা আস্তে আস্তে এই কার্বনের মধ্যে, বা যে কোনো একটা কার্বন, এটা হতে পারে, কোনো সমস্যা নেই, এই কার্বনের মধ্যে আস্তে আস্তে শিফট করবে। তো শিফট করলে কি হবে দেখো তো, এই পাই বন্ধনটাও তো সমযোজী বন্ধন, তাই না? তো পাই বন্ধন তৈরি হয়েছিল কিভাবে? এই কার্বনেট ইলেকট্রন দিছে, এই কার্বনেট ইলেকট্রন দিছে, তো এই দুইটা কার্বন এখন এই কার্বনের মধ্যে এসে পড়তেছে, তো এটা হয়ে যাবে আমাদের ডেল মাইনাস, আর এই কার্বনটা হয়ে যাবে আমাদের ডেল প্লাস। তাহলে এই যে মাইনাস আর এই পাশে আমাদের হাইড্রোজেন প্লাস, এই দুইটা আমাদের তৈরি হয়ে গেল। তখন আমাদের কি হবে পরবর্তী স্টেপে, এই যে আমাদের কার্বনের যে মাইনাসটা রয়েছে, এই মাইনাস অ্যাটাক করবে আমাদের এই হাইড্রোজেনকে। কারণ সবসময় মনে রাখবে এখন থেকে যে আমাদের মাইনাস অ্যাটাক করে প্লাসকে, মানে এটা নিয়ম যে আমাদের নেগেটিভ আয়ন আমাদের সবসময় অ্যাটাক করবে আর কি। যেমন এখানে নেগেটিভ কার্বন মাইনাস, এটা আমাদের অ্যাটাক করবে হাইড্রোজেন প্লাসকে। অ্যাটাক করবে বলতে বোঝাচ্ছি কি, ওর কাছে তো ইলেকট্রনের অভাব নাই, তো বলবে যে আমার কাছে ইলেকট্রনের অভাব নাই আর তোমার কাছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তো তুমি আমার কাছে আইসা পড়ো এই হাইড্রোজেনকে ছেড়ে দিয়ে। তাহলে কিভাবে তৈরি হবে দেখো তো, প্রথম তাহলে এই যে আমাদের এরকম ভাবে তৈরি হবে, এই যে সি, এটা আমাদের হলো CH3, এটা আমাদের হলো কার্বনের হাইড্রোজেনটা, আর এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা আমাদের হলো হাইড্রোজেন হ্যালাইড থেকে আসা এর সাথে লেগে গেছে এভাবে। তাহলে এর সাথে যখন লেগে যায়, তার মানে আমাদের পুরোপুরি এটা রিপ্লেস হয়ে গেল। আর এই পাশে আমাদের পাই বন্ড কিন্তু ভেঙে গেছে, কারণ দুইটা ইলেকট্রন এই পাশে আসা পড়ছিল, এই দুইটা ইলেকট্রনে একটা দিচ্ছে হাইড্রোজেনকে, হ্যাঁ, এভাবে কিন্তু তৈরি হয়েছে। এখানে CH3, এখানে হাইড্রোজেন, তো এটা কিন্তু আমাদের এখন পুরোপুরি পজিটিভ হয়ে গেছে, কারণ ওর ইলেকট্রনটা, এই কার্বনের ইলেকট্রনটাই কিন্তু সে হাইড্রোজেনকে দিয়ে দিছে। বুঝো, কিন্তু এই যে হাইড্রোজেন যে বন্ড তৈরি করছে, হাইড্রোজেন কিন্তু প্লাস, হাইড্রোজেন মানে কি, হাইড্রোজেনের কাছে কোনো ইলেকট্রনই কিন্তু নেই। তাহলে এই কার্বন দুইটা ইলেকট্রন এখানে এইভাবে প্রডিউস করছে, তাহলে এই কার্বন কিন্তু দুইটা ইলেকট্রনের সাহায্যে আমাদের হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করছে, ঠিক আছে। আর এক্ষেত্রে আমাদের হাইড্রোজেন মাইনাস রয়ে গেছে, এক্ষেত্রে আমাদের কি রয়ে গেছে, হাইড্রোজেন মাইনাস পুরোপুরি রয়ে গেছে, কারণ ও হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে নিয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের এখানে হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন আসার পরে কি তৈরি করে ফেলবে, CH3, এ পাশে আমাদের হাইড্রোজেন, এ পাশে আমাদের হাইড্রোজেন, আর এই পাশে আমাদের এখন এই যে CH3 আমাদের হাইড্রোজেন, আর এই X মাইনাস কি করবে, এই যে আমাদের প্লাস দ্বারা আকৃষ্ট করবে, X মাইনাস আকৃষ্ট করবে এখানে, কারণ ও পজিটিভ, মানে কার্বন ইলেকট্রন ঘাটতি রয়েছে, এই কার্বন তো মানবে না, তো X মাইনাস যায় কার্বনকে অ্যাটাক করবে এবং এখানে আমাদের X দিয়ে প্রডিউস করে ফেলবে। তাহলে এইভাবে আমাদের রিঅ্যাকশন মেকানিজমগুলো মানে প্রসিড করতে হয়, যে আসলে কার ইলেকট্রন কি রয়েছে। ইলেকট্রন নেগেটিভিটি খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ইলেকট্রন নেগেটিভিটি আমাদের বুঝতে হবে, এবং বেশি কিছু মনে রাখা লাগে না, কয়েকটি ইলেকট্রন নেগেটিভিটি মনে রাখলে এবং আমাদের ধাপে ধাপে যে কে কাকে অ্যাটাক করতেছে, আমাদের মেজর রিঅ্যাকশনগুলো মনে রাখলেই আমাদের ইনশাল্লাহ হয়ে যায়।
তো আমাদের এই সিরিজটা কয়েকটা ক্লাসে বিভক্ত হবে। আশা করি সবাই সাথে থাকবেন। আর ধন্যবাদ। আসসালামু আলাইকুম।